দেখেন, ইউনূস সাহেব যখন টেক ওভার করলেন না 8 তারিখে, তখন আমার মধ্যে যে আমি যেটা ভাবতেছিলাম যে ভালোই হলো, ইন দ্য সেন্স যে উনি যদি, যেহেতু 5ই আগস্টের স্পিরিট ছিল আপনার গণতন্ত্রকে পুনরুদ্ধার, উনি যদি 3-6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যান, তাহলে ওই 3-6 মাস ভালো কাটবে, কারণ উনি ইমাজিনেটিভ, ওনার একটা ভালো সমাজ পাবো, আন্তর্জাতিক গ্রহণযোগ্য। হ্যাঁ, যেমন ধরেন বিচারপতি শাহাবুদ্দিন যখন 91-এ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, ওই 3 মাস দ্য বেস্ট টাইম ইন আওয়ার হিস্ট্রি। ওই 3 মাস এরকম ভালো সময় আমরা আর কখনোই কাটাই নাই, 91-এর সেই 3 মাস। তা ভাবলাম যে আচ্ছা 3-6 মাস ভালোই কাটবে। আচ্ছা, তারপরে ভাবলাম যে আচ্ছা উনি যদি ক্ষমতা প্রলং করতে চান, সেটাও খারাপ হবে না, ইন দ্য সেন্স উনি তো ইমাজিনেটিভ, তাই না? এবং আপনার 1993-তে আমি যেটা ভাবতেছিলাম, 93-তে যখন গণতান্ত্রিক ফোরাম গণফোরামে রূপান্তরিত হচ্ছিল, তখন ওই সম্মেলনে ডক্টর ইউনূস একটা থিসিস পেপার পড়ছিলেন, যেটা আমি জায়জা দিনে ছেপেছিলাম। ওখানে উনি রাষ্ট্রচিন্তা নিয়ে অনেক কথা বলেছিলেন ডক্টর ইউনূস। আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ওই যে আমি যেটা এডিট করছিলাম, মানে ভাষাগত কিছু এডিট করছিলাম, ওই আলোকে বোধহয় উনি দেশ চালাবেন। হ্যাঁ, উনি বোধহয় লিখওয়ান মাহাথি অথবা দেং জিওপিং এরকম একটা কিছু হবেন। তো যেমন ধরেন দেং জিওপিং, হি সাপোজ টু বি, হি ইজ কল্ড দি আর্কিটেক্ট অফ মডার্ন চায়না। হ্যাঁ, এবং সোশ্যালিজম কমিউনিজমকে চায়নার এনভায়রনমেন্টের সাথে অ্যাডপ্ট করে উনি মার্কেট ইকোনমি কিছুটা অ্যালাউ করছিলেন। আমি ভাবছি কিছু একটা করবেন উনি। এবং আপনি জানেন যে যেহেতু ইউনূস সাহেব একজন ইকোনমিস্ট, এই জন্যই বলতেছি, রেগান যখন প্রেসিডেন্ট হইলেন, উনি আমেরিকার ইকোনমিতে একটা মেজর শিফট আনলেন। এই জন্য ইকোনমিক্সে একটা টার্ম আছে রেগানোমিক্স, মানে রেগান যে ইকোনমিক্স দিচ্ছে। তো আমি ভাবলাম যে ডক্টর ইউনূস বোধহয় এমন একটা অর্থনীতি দিবেন, এটা একটা ইউনোসোমিক্স হয়ে যাবে। কিন্তু আপনার একেবারে প্রথম দিকেই আই ওয়াজ ডাউটফুল, একদম প্রথম দিকে 2-3 দিনের মাথায়। এবং ইন্টেলিজেন্ট পিপুল আর অলওয়েজ ডাউটফুল, ফুলিশ পিপুল আর অলওয়েজ কনফিডেন্ট। হ্যাঁ, আমি ডাউটফুল হয়ে গেলাম যে কি ব্যাপার, ঘটনাটা কি। এবং দেখলাম যে ইউনূস সাহেব আসলে, মানে কি বলবো, এটা উনি নেশনকে মিসলিড করতেছেন। হ্যাঁ, এবং মিসলিড করতেছেন, এবং তার মোটিভেটেড লিডারশিপের কারণে সাইমন বলিভারের ওই যে বিখ্যাত কথা, রেভলিউশন ডিভাউটস হিজ ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে, এইটা বোধহয় কার্যকর হচ্ছে। মানে উনি যেভাবে তরুণদেরকে লিড করতেছেন, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই তরুণরা কিন্তু ডিরেল হয়ে যাবে, মানে এই যে রেভলিউশন বা যদি গণ অভ্যুত্থান বলে, এটা খেয়ে ফেলবে এদেরকে, কারণ উনি আসলে মিসলিড করতেছিলেন। এবং দেখেন, তিনি একদিকে উনি কি করতেছিলেন, যে পরোক্ষ নেতৃত্ব দিয়ে আইন ভাঙাতে লাগলেন, আর একদিকে করলেন কি, সংস্কারের নামে তিনি নতুন নতুন আইন তৈরি করার একটা প্রোগ্রাম নিলেন। ঠিক আছে, একদিকে উনি আইন ভাঙাচ্ছেন বাই দি, আপনি যদি বলেন জুলাই যোদ্ধা হোক বা আপনার ওই যে কি বলে জেহাদি হোক, যারা আছে তাদের যে আইন ভাঙাচ্ছেন, উনি নিশ্চুপ হয়ে আছেন। পুলিশের মরাল ভেঙেছে, ভালো কথা, আর্মি তো আছে, তাই না? আপনি 10-15 দিন, এই যে দীর্ঘ 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, ওকে ফাইন, 10 বছর, 10-12 দিন, 15 দিন এরকম হইতে পারে। তারপর তো আপনি রুল অফ ল এস্টাবলিশ করবেন, আপনার মব অ্যাক্রস দ্য হোল কান্ট্রি, তাই না, চলতেছে। এবং উনি এখানে সংস্কারের নিলেন। কত প্যারাডক্স দেখেন, উনি আইন তৈরি করতেছেন সংস্কারের, আবার দিদি আইন ভাঙাচ্ছেন, এটা প্যারাডক্স না? এবং মানে কেন আইন তৈরি করার জন্য উনি সংস্কারের দিকে কেন, উনি তো মানুষকে ভালো করবেন আগে, উনি না, সংস্কারটা তো জরুরি। আমি বলছি শুনেন, সংস্কারের চাইতে বেশি জরুরি, শুনেন, যে কোনো বড় অভ্যুত্থান এবং বিপ্লব বলেন, যাই বলেন, এইটার পরে একটা নেগেটিভ ফোর্স তৈরি হয়, সব ক্ষেত্রে দেখবেন আপনি, আমাদের 71-এর মুক্তিযুদ্ধেও তাই। তো সেটা যাতে না হইতে পারে, মানুষ যাতে মানে ঠান্ডা থাকে, মানুষ যাতে আইনের অধীনে থাকে। আইন কখন তৈরি হয়? দি মোর করাপ্ট দি স্টেট, দি মোর নিউমারাস দ্য লস। রাষ্ট্র যত দুর্নীতিগ্রস্ত হবে, আইন তত বাড়তে থাকবে। সো আপনি তো রাষ্ট্রটাকে আগে ঠিক করবেন, মানুষকে ঠিক করবেন, আনরুলি এই যে যারা মব করতেছে তাদেরকে আপনি ঠিক করবেন,
তাইলে আর তো আইন বেশি করার আপনি দরকার হবে না। সার্বিক অর্থে মানে ডক্টর ইউনূস এবং সরকারকে আপনি ব্যর্থ এবং হিসেবে দেখেন, এই যে উল্লেখ করছেন। আমি মানে একটু শুনি। আমি ছোট্ট আলোচনা শুরু করেছেন, ব্যাপক আলোচনা চলে গেলেন, আমাদের শফিকুল আলমের কাছে নিতে হবে, কারণ তিনি ওই সময়টা এই সময়টা 18 মাস একদম কাছে থেকে দেখেছেন, তিনি আরো ভালো বলতে পারবেন। আমি একদম হোসেন জিল্লুর রহমানের কথাটাই যদি আমি ফোকাস করতে চাই, যে তরুণদেরকে ক্ষমতা লোভী করে তুলেছেন, আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, হোসেন জিল্লুর রহমানের এই কথা বলাটা খুবই অপ্রত্যাশিত। উনি 2007-08-এর একজন কারিগর ছিলেন। 7-8 গভর্নমেন্টের উনি একজন বিগ প্লেয়ার ছিলেন, যারা সব কিছু মিলে ওরা বন্দোবস্ত করে হাসিনাকে দিয়েছে একটা রিগ ইলেকশনের মাধ্যমে। ওনারা এই পুরো গভর্নমেন্ট গহর রিজভির সাথে নেগোশিয়েট করে হাসিনাকে এনেছেন, হাসিনাকে তারপরে ক্ষমতায় বসিয়েছেন। আপনার 73 থেকে 74টা ইয়েতে পুরো রিগিং করা হয়েছে, যেখানে 100% ভোট পড়েছে আপনার কতটা আসনে। তো আপনি উনি কে? ওনার ওইটা বলার কোনো রাইট আছে নাকি? উনি তো উনি তত্ত্বাবধায়ক সরকারের হতে সাবেক পারে, উপদেষ্টা। বাট উনি 2007-08-এর কারিগর ছিলেন, এবং ওই 7-8-এর গভর্নমেন্টের সময় পলিটিশিয়ানদেরকে নিয়ে টর্চার করা হতো। উনি এটা ডিড হি ওন দ্যাট রেসপন্সিবিলিটি? উনি কি ওইটাকে ওন করেন? উনি কে এটা বলার? সত্যিকার অর্থে আপনি দেখেন না, ওনাদের পুরো গভর্নমেন্টের যে হিউম্যান রাইটস রেকর্ড আনবিলিভেবল। আপনি একটা বড় বড় ইয়েদেরকে ডেকে এনে টর্চার করে তাদেরকে আবার সিডি বানিয়ে সেটা আবার ইয়েকে দেওয়া হচ্ছে। ওনারা এটা জানতেন না? উনি কোনোদিন এই রেসপন্সিবিলিটির কথা বলেছেন? উনি তো 7-8-এর যেই গভর্নমেন্ট, যেইটা আমাদের গভর্নমেন্টের যে স্বৈরাচার গভর্নমেন্ট যে চাপিয়ে দেওয়া হলো, হ্যাঁ, একটা বিদেশি ইনফ্লুয়েন্সের, আমি নাম বললাম না, তাদের দ্বারা একটা গভর্নমেন্ট যে চাপিয়ে দেওয়া হলো, এটা কারা কারিগর? ওনারা তো কারিগর। তো উনি এসে এখন সিভিল সোসাইটি হচ্ছেন, সরি ভাই, ওনার কথা আমি নিব না। এবার তাহলে মাহবুব কামালের কথা নেন। উনি না, মাহবুব কামালের আমি বলবো যে প্রফেসর ইউনূস আমি মনে করি 100% একটা সফল একটা গভর্নমেন্ট ছিলেন। আপনি যদি, আমি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আপনারা যারা এই যে মবের ভায়োলেন্স বলেন, কয়টা মব ভায়োলেন্স হয়েছে? কয়জন মারা গেছে মব ভায়োলেন্সে? এবং যেগুলো পলিটিক্যাল ক্ল্যাশ, সেগুলোকেও আমাদের হিউম্যান রাইটস গ্রুপরা মব ভায়োলেন্স হিসাবে দেখাচ্ছে। এখন আর পারে না, এখন খালি লিঞ্চিং ইনসিডেন্টগুলোকে সে মব বলে, এখন আর বলে না। আমি তো পুরো ডেটা নিয়ে এসছি এদের কাছ থেকে। বিএনপি জামাতের মধ্যে মারামারি হচ্ছে, এতে একজন মারা গেছে, সেটাও মব ভায়োলেন্স। তো আপনি পলিটিক্যাল ক্ল্যাশে যদি আপনি মব ভায়োলেন্স বলেন, তাহলে কি দাঁড়াবে? প্রথম আলো পুড়িয়ে দেয়াকে কি বলবেন আপনি? অবশ্যই আমরা এটার ন্যাক্কারজনক ঘটনা, আমরা এটার নিন্দা জানাই। প্রথম আলো, ডেইলি স্টার, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। হ্যাঁ, এটা আমাদের ল এনফোর্সিং এজেন্সি ফেল করেছে এটাকে প্রোটেক্ট করতে, এবং এটা আমাদের গভর্নমেন্টের সময় আমি বলবো অন্যতম একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এটা তো বলছি, আমরা তো এটা এমন না যে আমি অ্যাডমিট করছি না, কিন্তু আপনি একটা ঘটনাকে দিয়ে আপনি কি বাংলাদেশের পত্রিকা কি 5-7 সময় হয় নাই? আরো অনেক ঘটনা আছে, অবশ্যই আরো অনেক ঘটনা আছে। মব যে হয় নাই তা তো আপনি না, আমি মব হয় না এটা, কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যাল আনবেন। আর প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের উপরে সবার ছিল ইকোনমিকে উনি রিপেয়ার করবেন, উনি এটা করেছেন। উনি যখন ছেড়ে যান, তখন আমাদের পুরো রিজার্ভে $10 বিলিয়ন এক্সট্রা মানি ছিল। উনি যখন ধরেন, তখন আমাদের সাথে অন্যান্য অনেক দেশ কোনো ব্যাংক বিজনেস করতে চাচ্ছিল না, আমাদের এক্সপোর্টের এলসিকে অনার করতে চাচ্ছিল না। আমরা এসে এটাকে রিপেয়ার করা হয়েছে, এবং সবচেয়ে বড় যে কাজটা উনারা করে গেছেন, সেটা হচ্ছে দেশে একটা ভালো ইলেকশন দিয়ে গেছেন। কোনো রিগড ইলেকশন না। কেউ বলতে পারবে না যে আমরা 2008-এর রিগড ইলেকশন করেছি। জামাত তো বলে রিগ ইলেকশন, জামাত বলতে পারে, লন্ডনে গিয়ে আপনারা জামাত বলতে পারে। এসেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের যে এত রিগোরাস ইলেকশন মনিটরিং পৃথিবীতে কেউ করে না, তারা বলছে যে এর চেয়ে ভালো ইলেকশন আর হতে পারে না। আপনি দেখেন না, তারপরে নেত্র নিউজ ওরা 8000 কেন্দ্রর রেজাল্ট নিয়ে টেস্ট করেছে যে ঠিক আছে, একটা কেন্দ্রের আপনি এদিক বেদিক হয়নি। আমরা এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে ছিল। একটা ভালো ইলেকশন যদি উনি না দিতেন, দেশে একটা ভয়ানক রকমের ইনস্টেবিলিটি তৈরি হতো, মানুষের ডেমোক্রেসির প্রতি আস্থা চলে যেত। সেটা উনি করেছেন। এবং সবচেয়ে বড়, আপনি যেমন ধরেন 5-8 তারিখের পরে উনি ক্ষমতা নেওয়ার পরে দেশে কিছু ছিল না, 450টা পুলিশ স্টেশন অ্যাটাক হয়েছে, পুলিশ নাই, পুলিশ হচ্ছে। তখন যে বাংলাদেশে যে লিডারশিপ উনি দেখিয়েছেন, দেশে তো হানাহানি হতো, ওইটা তো হয় নাই। এবং এটার জন্য উনি একা না, আমাদের পলিটিক্যাল পার্টিগুলো, আমাদের সিভিল সবাই ওই সময় দে প্লেড বিগ রোল। বাট এই যে বাংলাদেশে একটা বড় রকমের একটা
রেভলিউশনারি চেঞ্জ এসলো, ওইখানে যে একটা ক্যাওটিক পরিস্থিতি হয় নাই, এটার অন্যতম কারণ হচ্ছে পলিটিক্যাল প্রফেসর ইউনূসের লিডারশিপ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়নি বলছে এই কারণে যে পুলিশ কার্যত কার্যকর ছিল না। পুলিশ অনেক সময় কর্য দেয়। আপনি মাজারগুলো, আমরা তো বলছি মাজার অ্যাটাক হয়েছে, আমি নিজে এটা মনিটর করেছি। আপনি 10,000 লোক আসছে মাজারে অ্যাটাক করতে, পুলিশ হচ্ছে 20 জন 50 জন, আমরা আর্মি পাঠাচ্ছি আরো 100 জন, পুলিশ ঠায় দাঁড়িয়ে আছে, কিছু করার নাই, তার ওই নাই যে সে কিছু করবে। আপনি এটাতে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম গেছে, ঠিক না? এই এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা পারি নাই, অনেস্টলি। কেন পারি নাই? আপনি দেখেন যখন অ্যাটাকগুলো হয়েছে অনেক ক্ষেত্রে সবাই মিলে অ্যাটাক করেছে একটা জায়গায়, সব পলিটিক্যাল পার্টির কর্মীরা। আপনি গোয়ালন্দে দেখেন কারা ছিল না, সব পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্টরাই ওইখানে ছিল, তারা অ্যাটাক করছে। দেখেন পুলিশ কি করবে? আর আমরা তো পলিটিক্যাল গভর্নমেন্ট না। আর এখন সবচেয়ে বড় যে জিনিস, ওই সময় কোনো লোকাল গভর্নমেন্ট কিছু ছিল না বাংলাদেশে। এই সমস্ত ছোটোখাটো জিনিস এলাকার ইউপি চেয়ারম্যান ঠিক করে, এলাকার উপজেলা চেয়ারম্যান এগুলোকে রিজলভ করে, বা এমপি রিজলভ করে, কেউ ছিল না। তো এক্সট্রাঅর্ডিনারি একটা টাইম পের করে একটা ভালো ইলেকশন দিয়ে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে। এবং এভরিওয়ান শুডস, মানে আমি বলবো যে ওনার এইটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমরা একটা আলোচনায় আসবো অ্যাপ্রিসিয়েশনের জায়গায়, এবং আপনি অ্যাপ্রিসিয়েশন করছেন না। এবং ইকোনমিক রিফর্মের কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোটামুটি শফিকুল আলম বললেন যে না, পারেন নাই, এটা মোটামুটি উনি মেনে নিয়েছেন। ইকোনমিক রিফর্মটা উনি যেটা দাবি করেছেন, আপনার সাথে কতটুকু একমত? একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার বক্তব্য নেব। ইকোনমিক রিফর্ম কতটুকু দেখলেন? আচ্ছা, শহীদ ভাই এক নাগারে অনেকগুলো সাকসেসের কথা বললেন। অ্যাজ ফর মি, আমি তার কোনো সাকসেস দেখি না, বরং উনি আমাদের ধরেন লাস্টের ইলেকশনটা তো ভালো করেছেন, এটা তো বলতেছে, দেখেন। এটা তার ক্রেডিট না, বলতেছি। তিনি আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের কালচারাল হেরিটেজকে আঘাত করে আমাদের রাষ্ট্রীয় চরিত্র পাল্টানোর চেষ্টা করেছেন, নাম্বার ওয়ান। তিনি এটা একটা ফলসুডের উপর দাঁড়িয়েছিল। আজকে যখন আমি আসি তখন আমার এক ভাতিজা বলতেছিল যে শফিক ভাইয়ের সাথে তো শফিক আঙ্কেলের সাথে তো বসতেছেন, একটু জিজ্ঞেস করেন তো, ওনারা যে বলছিলেন যে জবের বন্যা বয়ে যাবে, আমি তো এখনো চাকরি পেলাম না। শফিক ভাই আপনাকে প্রশ্নটা করলাম, ও জিজ্ঞেস করছে আমাকে। একটা ফলসুডের উপরে উনি দাঁড়াইছিলেন, এবং হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপল। অল ফলসুড, তার কোনো কমিটমেন্ট, তার কোনো প্রমিস উনি রাখেন নাই। যেমন দেখেন, একটা বলি, উনি বলছেন যে আমাদের কাছে চিঠি আসছে, এটা 25 সাল 26 সালে কী হবে, কই চিঠিগুলি কই? শহীদভাবে বলি, আপনি ইউনূস সাহেবকে বলেন ওই চিঠিগুলি তারেক রহমানের কাছে হ্যান্ড ওভার করতে, যাতে আমরা কিছু লোক পাঠাতে পারি। উনি বলছেন যে রোহিঙ্গারা ঈদ করবে ওখানে, কতগুলি ফালতু কথা বলে, আমরা আসবো না, আমরা যাব না, তারা আসবে। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশ কি অসভ্য থেকে সভ্য হয়ে যাবে, কতগুলি ফলস ড্রিম উনি দেখাইছেন। হ্যাঁ, এই দেখেন, আমি কীভাবে বলি, কেন নির্বাচন না, নির্বাচন করে দিছে আর্মি। ইউনূস সাহেব ট্রাই টু প্রলং হিজ টেনিউর, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আর্মি বলছে নো, 18 মাস মিনস 18 মাস, 18 মাস মানে 18 মাস, যেটা কমিটমেন্ট ছিল আর্মি চিফের। এবং 18 মাসের মধ্যেই নির্বাচনটা হয়ে গেছে। এ হোল ক্রেডিট গোস টু আর্মি। ইউনূস সাহেব বরং তার লোকজনকে দিয়ে বলানোর চেষ্টা করতেছিল যে এটা আরও 5 বছর 10 বছর, এমনকি 50 বছরের কথা উনি বলছিলেন। এগুলো আমরা শুনি নাই। 2 নম্বর 3 নম্বর কথা দেখেন, এটা তো রেইন অফ টেরর। এই যে সব একটা ভীত সন্ত্রস্ত সমাজ ছিল 18 মাস, এটা সবাই জানে। দেখেন, আপনি বলতেছেন পুলিশের গেছে না, দেখেন গোপালগঞ্জে যখন এনসিপি আক্রান্ত হলো, ছাত্ররা আক্রান্ত হলো, ওখানে আর্মি অ্যাক্টিভেটেড হয় নাই? এখান থেকে ডিকটেশন যায় নাই? 5টা লোক মেরে ফেলে নাই? তো যদি গোপালগঞ্জে যদি ডিকটেট করতে পারে আর্মিকে, তাইলে প্রথম আলো আর যখন পুড়তেছিল ওখানে তো আর্মি দাঁড়াইছিল, কেন ইনস্ট্রাকশন যায় নাই? এবং নুরুল কবির বলতেছে টাইম অ্যান্ড এগেইন, নাই ফোন মানে কি বলে, মেম্বার্স অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল, নোবডি রেসপন্ডেড। উনি বলতেছেন তো ওখান থেকে তো একটা নির্দেশও তো যায় নাই, গেলে তো আর ওগুলি পুরে না, তাই না? আপনি গোপালগঞ্জে অ্যাক্টিভেটেড করলেন আর বাকি সব জায়গায় আপনি ডিঅ্যাক্টিভেটেড করে রাখলেন, এটা তো আমরা মানবো না। আচ্ছা, তারপরে দেখেন, আমি কি বলবো, আপনি তো মানে 18 মাসের প্রথম দিকে তো কি ধরনের মানে অবস্থায় গেছে আপনি দেখেন। জেলখানা ভেঙে, জেলখানা মানে খুলে দিয়ে জঙ্গিরা চলে আসলো, তারপরে আপনার সব জায়গায়
নাটক করতে দিচ্ছে না। এটা কি আমাদের সময় জঙ্গিরা প্রথম জেলখানা দিকে ভাঙলো? একদম 5th অগাস্টে। না, এটা 5th অগাস্টের ঘটনা। এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের সময়। মানে নরসিংদীতে হ্যাঁ, ওই সময়কার আচ্ছা ঘটনা। ওটা না, আচ্ছা কথাটা হলো যে আমরা কি দেখছি, আমরা তো ভয়ে থরথর করে কাঁপছি, কারণ আমরা জানি যে ডোন্ট আন্ডারএস্টিমেট দ্য স্ট্রেংথ অফ স্টুপিডস হোয়েন দে ফর্ম এ লার্জ গ্রুপ। স্টুপিডরা যখন লার্জ গ্রুপ তৈরি করছে তখন আমরা ভীতসন্ত্রস্ত, এবং নাথিং টেরিফাইং মোর দ্যান দি এক্সপেরিয়েন্স অফ সিইং স্টুপিডস ইন অ্যাকশন। আমরা দেখতেছি স্টুপিডরা অ্যাকশনে যাচ্ছে সবসময়, যেখানে সেখানে মক করতেছে। আপনার কি বলে যে কি বলবো, শহীদ ভাই কি আপনি দেশে ছিলেন না? আপনি কেন এগুলিকে এগুলো করতেছেন? আমি বুঝলাম না। প্রত্যেকটারই জবাব দিব। তারপর দেখেন, মানে কি বলবো, অর্থনীতি না, এই যে ইয়ে হলো না, এই যে ইনভেস্টমেন্ট সামিট হয়েছে না, কয় ডলার আসছে? আজকে কয় ডলার আসছে ইনভেস্টমেন্ট সামিট? এই যে হাইপ তুললো, এই যে আশিক চৌধুরী মিলে যে এটা হাইপ তুললো যে, হ্যাঁ। এবং আমি তো বলি, আই ফিল পিটি ফর তারেক রহমান। আমার মায়া হয় তার জন্য, যে দেশ তারেক রহমানের কাছে হ্যান্ড ওভার করছে ইউনূস সাহেব, হ্যাঁ, এই দেশকে ক্যারি ফরওয়ার্ড করা মানে খুব কঠিন একটা কাজ। আই ফিল পিটি ফর ইট, হ্যাঁ, সব দিক থেকে। আপনার কালচারাল ডিজেনারেশন, মানুষের এই যে গালাগালা হচ্ছে না, এগুলো কি কোত্থেকে আসছে? এই যে যিনি, হ্যাঁ, উনি ঠিকই বলছেন যে ওনার কথার কোনো মূল্য নাই, ওই যে যাকে কোট করছেন আপনি, ওনার কথা, কিন্তু ওনাকে বলতে হবে কেন? ওনাকে বলতে আমরা বলতেছি যে ছাত্রদেরকে দেখেন, ছাত্রদেরকে উনি দীক্ষা দিলেন কি? রাজনীতি দীক্ষা, কিন্তু indoctrination, it is not lesson, it is not education. There is a difference between indoctrination and education. Indoctrination বা দীক্ষা মানুষের কল্পনা শক্তিকে লিমিট করে ফেলে। মানুষের কল্পনা শক্তি, দীক্ষা তো এটা, সে দীক্ষিত হয়ে গেছে। আর শিক্ষা হচ্ছে মানুষের কল্পনা শক্তিকে বাড়ায়। ইউনূস সাহেব দীক্ষিত করলেন রাজনীতিতে, ঠিক আছে? উনি বলতেছেন যে এরা মন্ত্রী হবে, এই হবে, সেই হবে। কি কারণে? আপনি ওদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে একটা টিরানির বিরুদ্ধে তারা রাস্তায় নামছে, বিজয় হয়ে গেছে, এভরিথিং হয়ে গেছে, হ্যাঁ, তারপরে তাদেরকে বলা উচিত ছিল পড়তে যাও, অথবা রাজনীতিতে আসতে পারে না। রাজনীতি আসতে পারে, আমাকে শেষ করতে দেন। রাজনীতি তো আসতে পারবে না কেন? আসতে পারে। আপনার আসামে যদি অল আসাম স্টুডেন্ট ফোরাম মানে প্রফুল্ল মাহান্ত যদি চিফ মিনিস্টার হইতে পারে, আপনার নাহিদও হইতে পারে, নো, এটা প্রবলেম নাই। প্রবলেমটা কোন জায়গায় হয়েছে? প্রবলেমটা হয়েছে যে আপনি ইন দি নেম অফ, মানে কি বলে যে রিকনস্ট্রাকশন অফ দি স্টেট, হ্যাঁ, রাষ্ট্র পুনর্গঠনের যেটা আপনি ছাত্রদেরকে দায়িত্ব দিতে চাচ্ছেন, তাই না? কিন্তু ছাত্ররা যে আপনার প্রপারলি তাদেরকে যে গাইড করা হচ্ছে না, এটা তো আপনি বুঝতেছেন না, ঠিক আছে? এবং সেটা আমি ব্যাখ্যা করি কিভাবে। এটা শফিকুল আলম নিশ্চয়ই উত্তর দিবেন, কারণ আপনি বলেছেন, এবার উত্তর শুনি। না, উনি যেটা বললেন, যেমন মুক্তিযুদ্ধের এগেনস্টে জুলাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধে অপমান হয়েছে, এটা পুরো ডাহা মিথ্যা কথা। এটা আওয়ামী লীগের যারা দোসর এই কথাগুলো বলে। উনি মুক্তিযুদ্ধ, বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর যে হামলা হয়েছে, না, এটা তো এটা প্রাইভেট, যেটা একের সাথে আরেকটা। এটা কি এমনি সম্মিলিতভাবে স্টেট স্পন্সার্ড অ্যাটাক নাকি? এটা তো একটা ফালতু আলাপ পুরো। এটা মুক্তিযুদ্ধ উনি ওন করেন, উনি নিজে, আপনি জানেন কি না, উনি একটা বইও আছে, আমি আপনাকে বইটা পাঠায় দিব। উনি মুক্তিযুদ্ধকালীন কি কাজ করেছেন, হ্যাঁ, গ্লোবাল ওপিনিয়নকে শেপ দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে জবের বন্যা, আমরা এটা বলেছি, কারণ আপনি যদি ইকোনমিক ফান্ডামেন্টাল ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না আনছেন, আপনার জব তৈরি হবে না। আপনার তো আগে স্ট্যাবিলিটি আনতে হবে, তারপরে তো জব আসে। আর জব তো একদিনে আসে না, এটা ইট উইল টেক টাইম, বাট এটা আসবে। কারণ বাংলাদেশ একটা সত্যিকার অর্থে একটা ক্রিপল একটা ইকোনমি রেখে গেছে, একটা মানে ভয়ানক রকমের অটোক্রেসি রেখে গিয়েছে, যেখানে কোনো ধরনের কোনো ইয়ে ছিল। ব্যাঙ্কগুলোই তো চল, ব্যাঙ্কগুলো রবারই হয়ে গেছে। আপনি ব্যাংক যে আপনার এলসি খুলবে, সে তো এলসি খুলতে পারতেছে না, তার ডলার নাই। আমরা এসে এটাকে ইয়ে করেছি। এবং যাওয়ার সময় যে উনি বললেন যে এই গভর্নমেন্টকে কি, যাওয়ার সময় উনি $10 বিলিয়ন এক্সট্রা রিজার্ভে রেখে গেছেন। এরা কোনো রিজার্ভ নিয়ে কোনো চিন্তা করতে হয় নাই। আর একটা বললেন যে রোহিঙ্গারা ঈদ করবে। ওনার কোটটা, উনি প্রফেসর ইউনূস ওই সময় রোজার সময় যে শব্দটা বলেছেন, উনি বলছেন আমি আশা করি, আমার প্রার্থনা যে ওরা ওই এসে। এখন আপনি প্রার্থনা আপনি মানা দিচ্ছেন যে এটা একটা কংক্রিট স্টেটমেন্ট, উনি এটা করবেনই, এরকম তো না। উনি আশা, আপনি আবার এখনই ইয়ে করে দেখেন, কি জন্য চেক করে দেখেন, প্রথম ডেইলি স্টার, উনি আশার কথা বলেছেন। তারপরে বলেছেন যে উনি প্রলং করতে চেয়েছেন, আমি এটা জানি না। উনি সবসময় চেয়েছেন খুব দ্রুত
পাওয়ার হ্যান্ড ওভার করার জন্য, কারণ ওনার আনন্দের জায়গা হচ্ছে সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করা, 3-0 নিয়ে কাজ করা। উনি এখানে আসছেন জাতির একটা প্রয়োজনে। মাঝখানে উনি- কথাগুলো না শুনেছিলাম না, এটা never। মানুষ চায় আরো 5 বছর না, থাকে। এটা মানুষ তো চেতেই পারে, মানুষ 15 বছর চাক আর ইয়ে চাক। উনি ওনার ইয়েতে কোনো সময় কোনো একটা শব্দ, আমরা তো ওনার সময় ধরেন 12-13টা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, কোনো একটা জায়গায় কি উনি বলেছেন যে না আমি ইলেকশন দেরি করাবো? না, উনি অলওয়েজ ওনার ইলেকশনের ক্ষেত্রে ওনার বারবার ছিল যে একটা মিনিমাম রিফর্মটা করে তারপর ইলেকশনটা দিবে, যেটা জাস্টিস শাহাবুদ্দিনের সময় ওইটা হয় নাই। কারণ ওই 3 মাসে যে রিফর্মটা দরকার ছিল সেটা হয় নাই, যে ফলে এখনকার স্টুডেন্টরা মনে করেছে যে না আমাদের যারা রিভলিউশন করেছে তার মধ্যে আমাদের সংস্কারটা দরকার, এবং যেটা দেয়ালে দেয়ালে লেখা ছিল সেই জন্য উনি 18 মাস এটা সময় হয়েছে। না হলে 2টা কারণে এটা সময় নিয়েছে, এক হচ্ছে আপনার রিফর্মের কাজটা করা, আর একটা হচ্ছে আপনার তো জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, যারা খুনের সাথে জড়িত ছিল হাসিনার 15 বছরের সময় এবং জুলাই, তাদেরকে বিচার, এটাও তো ইট টেক্স টাইম। এটা তো এমনি ইচ্ছা করলে আপনি জোর করতে পারেন না, আপনাকে ইনভেস্টিগেট করতে হয়, আপনাকে প্রসিকিউটাররা এটা পুরো কেসটাকে তারা একটা শেপ দিতে হয়, দেন আপনি এটা এগিয়ে নেবেন। দেন উনি বলছেন রেইন অফ টেরর। সরি, আমি রেইন অফ টেরর দেখি না, আমি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট। আমি দেখেছি যে মানে বাংলাদেশে ওই সময় কয়টা খুন হয়েছে, এবং আপনি যেটা গোপালগঞ্জে যেটা হয়েছে, আপনি কি চাইতেন ওনারা যারা এটা নিয়ে প্রোটেস্ট করেন ওনারা চাইতেন যে স্টুডেন্টরা কেউ মব লিঞ্চিংয়ের দ্বারা মারা যাক? ওই দিন যদি বাংলাদেশের কোনো স্টুডেন্ট লিডার এই যে গোপালগঞ্জে যদি খুন হতেন, দেশে তাণ্ডব হয়ে যেত। গভর্নমেন্ট টিকতো কিনা সন্দেহ। আর্মি না পারতে ইন সেলফ ডিফেন্স তারা গুলি করেছে, না পারতে আপনার 8-10 হাজার লোক যে ঘিরে ধরেছে, এবং যখন ওদেরকে নিয়ে বের হয়ে এপিসিতে ঢুকাচ্ছে তখন অ্যাটাক করেছে। হ্যাঁ, আপনি মব অ্যাটাক করছে, আপনি ওই মবকে আপনি বলছেন যে না This is also mob. It's okay, হ্যাঁ। এটা মবই, তাহলে আপনি এটা কিন্তু ওইটা মব না, প্রথম আলোটা মব না। না, আমি তো বলছি, আমি কি বলছি না মব না, ওটাও mob, এটাও mob। ওইটা বলছি, কিন্তু আপনি দেখবেন যে আপনারা বলছেন যে এটাতে আমরা মানে কোনো ইনস্ট্রাকশন যায় নাই। আপনি যদি প্রথম আলো, ডেইলি স্টার, তারা তো নিজেরা ইনভেস্টিগেশন করে দেখুক যে ইনস্ট্রাকশন গেছে কিনা। এখন পুলিশ যদি ওদেরকে না ইয়ে করতে পারে, সময় মতো না পৌঁছতে পারে, এটা তো পুলিশের দোষ। আপনি আইজিপিকে ধরেন, তো ডিএমপিকে ধরেন, আমি নিজে যেয়ে তো পুলিশিং করব না। তারা তাদের ইনস্ট্রাকশন, আপনি বলছেন যে ইনস্ট্রাকশন যায় নাই, জিজ্ঞেস করেন, বলেন পুলিশকে। তখন ডিএমপির কে চিফ ছিলেন, আইজিপি কে ছিলেন, আর্মির কে ছিলেন, আপনি জিজ্ঞেস করেন যে তাদের কাছে ইনস্ট্রাকশন গিয়েছে কিনা। কেন এটা তো নুরুল কবির যে বলতেছে না, আপনি এটা নুরুল কবির বলেছেন যে আমি বারবার চেষ্টা করেছি হ্যাঁ, অনেকের সাথে রিচ করার জন্য, উনি কেউই ফোন ধরেন Is নাই there any বলে reason যে উনি তাকে নিজেই আমরা বলেছেন। আপনি আপনি এটা নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার তারা ইনভেস্টিগেট করতে পারে, দেখুক যে এইখানে সত্যিকার অর্থে কোনো ইনস্ট্রাকশন যায় নাই কিনা। আচ্ছা, আমি একটু বলি। জি। তারপরে আরো আছে অনেকগুলো উত্তর বাকি আছে। হ্যাঁ, জঙ্গি এগুলো বলছেন যে, এবং যারা মানে একটা রেন অফ টেরর হয়েছিল, ভয়ে থরথর করে কাঁপছিল দেশ। সত্যিকার অর্থে ভয়ে থরথর করে কাঁপছে হচ্ছে আওয়ামী লীগের দোসররা, যাদের হাতে রক্ত। উনি কি আওয়ামী লীগের দোসর? না, উনি আমি তো জানি না কেঁপেছেন। ওনার ভয় পাওয়ার উনি কি নিজেই তো ছিল? কেঁপেছেন। ওনার ভয় পাওয়ার কি ছিল? উনি টিভিতে যে যা ইচ্ছা বলেছেন, ওনার ভয় পাওয়ার কি ছিল? আচ্ছা, আমি একটু বলি। ও তখন ভয় পেয়ে না বলেছেন। না, কোনো ভয় পান নাই। উনি আওয়ামী লীগের 16 বছরে যা বলতে পারেন নাই, আমাদের 18 মাসে সেটা তার চেয়ে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হাজারটা বলেছেন। I agree. তাহলে ভয় পেলেন না, কোথায়? না, I agree. উনি তাহলে শুনুন ভয় ভাই, পেলেন কিভাবে? শুনুন, আমায় বলেন আমি না। বলি, শুনুন, I agree, কিন্তু আমি ভয় পাই নাই ধরেন, কিন্তু অন্যরা কি ভয় আর পায় একটা হচ্ছে নাই? কালচারাল ডিজেনারেশন। হ্যাঁ, আপনি কালচারাল বাংলাদেশ মেক এ কামব্যাক, কি ধরনের গান হয়েছে, কি ধরনের ডকুমেন্টারি হয়েছে, কি ধরনের লেখা তৈরি হয়েছে। আচ্ছা, আমাকে দেন আপনি না, বলেন যে কালচার দেব, আপনি তো অনেকক্ষণ বলেছেন, উত্তরও পেলাম, আর একটু বলার সময় পাবেন অবশ্যই, একটা বিরতি নিতে হবে, তারপরে বলবেন। আপনি বলবেন, তার আগে আমাদের সাবজেক্ট নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনাই করতে পারি নাই, যে আয়নাঘরের যে বিষয়গুলো মানে তসরুপ করা হয়েছে, আলামত নষ্ট করা হয়েছে, 18 মাস এই আলামতগুলো কেন প্রিজার্ভ করা গেল না? এর আগে বা পরে কখন হয়েছে, এটার কোনো আসলে আইডেন্টিফাই। আমি একটু এটা না বললে আমার মানে হচ্ছে আমার মানে দেখেন কি বলে যে পয়েন্টটা কোন জায়গায়। পয়েন্টটা হচ্ছে ঠিক আছে,
ডক্টর অন্তর্বর্তীকালীন সরকার এগুলি করে নাই। হয়ে যাওয়ার পরে নো ক্রিমিনাল ওয়াজ টেকেন ইনটু টাস্ক। এটা কেন? ঘোষণা দিয়ে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, হয় নাই? 32 নম্বর ভাঙা হয়েছে সরকারি বুলডোজার দিয়ে, হয় নাই? আপনার এই যে প্রথম দিকে তোফাজ্জল নামের একটা ছেলে খাইয়ে 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 তাকে ধীরে 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 হত্যা করা হয়নি ঢাকা ইউনিভার্সিটিতে। পুরান ঢাকায় পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হয় নাই। কোনো ক্রিমিনালকে কি আইনের আওতা আনা হয়েছে? হয় নাই তো। ইভেন আপনি বললেন যে 12-13 বার উনি নেশনকে অ্যাড্রেস করছেন, কোনো অ্যাড্রেসে কি উনি বলছেন যে আসেন মব ঠেকাই অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি? উল্টা উনি কি বলছেন, ওরা তো তোমাদের গ্রামে আছে। ইট ওয়াজ দ্য ডিরেক্ট এনকারেজমেন্ট অফ মব। ওরা তো তোমাদের গ্রামেও আছে, তোমাদের তেজ গেল কোথায়? শুনেন, এগুলি সবাই দেখছে। আমাদের হয়েছে কি, ওই যে চোখে মুখে দই, তারপরে বলবে কই কই। হ্যাঁ, এখন কথাটা ডিসএগ্রি করি না, আমি বলতেছি দেখেন, রেইন অফ টেরর হয় নাই। কি বলেন আপনি? আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন। আমি স্ট্যাটিস্টিক, আমি তো সব এটা কিছু দোসর মিডিয়া এগুলো করতে চায়, এটা আপনারা এটা বলেন না না। এটা আমি আচ্ছা, মাজার ভাঙা হয়েছে কয়টা বলেন? হ্যাঁ, মাজার ভাঙা হয়েছে কয়টা? মাজার ভাঙা হয়েছে 67টা। হ্যাঁ, তো হ্যাঁ 67টা এটা মাজার ভাঙা হয়েছে। আমি তো বললাম মাজার ভাঙা হওয়ার মূল কারণটা কি জানেন? কারণ যাই হোক, আপনি যারা ভাঙছে তাদেরকে আইনের আওতায় আনবেন না? অবশ্যই আনা হইতে হয়েছে, প্রত্যেকটার ক্ষেত্রে অ্যারেস্ট আছে। আপনি পুলিশকে জিজ্ঞেস করেন, আপনি এখনই ডিএমপি কে বা এই যে পুলিশের একটা ডিআইজি অপারেশনকে জিজ্ঞেস করেন। আমার কাছে ইয়েও ছিল কোন কোন জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে কেস হয়েছে, অ্যারেস্ট। আরেকটা জিনিস ভাঙাই, এটা কিন্তু এটা ভাঙাইতে হবে, তা না হলে এটা মিসকনসেপশন থাকে। অনেকে বলে কি, ইউনূস সাহেবের কারণে ইন্ডিয়া ইন্টারফেয়ার করে নাই, ইন্টারভিন করে নাই। খুবই রং কনসেপশন এটা। ইন্ডিয়া কখনোই এইখানে ফিজিক্যাল ইন্টারফেয়ার করে নাই, ইরিটেট করে নাই, করবেও না। আমি বলি, দেখেন 75-এ বঙ্গবন্ধু হত্যা করা হয়েছে না? বঙ্গবন্ধু ওয়াজ দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড অফ ইন্দিরা গান্ধী। ডিড ইন্ডিয়া ইন্টারফেয়ার? করে নাই। 3rd নভেম্বর যখন খালেদ মোশাররফ টেক ওভার করলো, এই যে মানে কাউন্টার কু করে, তখন বাজারে রটলো যে ইন্ডিয়া আসতেছে। তারপরে সবাই মনে করলো এটা প্রো ইন্ডিয়ান কু দেতা, তাই না? ইন্ডিয়াকে এটা ইন্টারফেয়ার করছে। ওটা তো খালেদ মোশাররফ তো আপনার 15 আগস্টের যে কিলার, তাদের বিরুদ্ধে তো ইয়ে করছে, তাই না? তাহলে এটা একটা প্রো ইন্ডিয়ান কুদেটা ছিল, আপনি যদি ইয়েতে দেখেন আর কি, ইকুয়েশনের যদি মিলান। কিন্তু ইন্ডিয়া তো ইন্টারফেয়ার করে নাই। ইন্ডিয়া কখনোই ফিজিক্যাল ইন্টারফেয়ার করে নাই, করবেও না। ইন্ডিয়া যেটা করে, ইরিটেট করে। এই ভিসা বন্ধ করে দিলাম, তো বলে পানি ছাড়ে দিলাম, তো হাই কমিশনে মব করলাম, এইটা সেইটা, ইরিটেট করে। কিন্তু প্রচার হয়েছে কি জানেন? ইউনূস সাহেব যদি চিফ অ্যাডভাইজার না হইতো, তাহলে ইন্ডিয়া এখানে দখল করে নিত। হ্যাঁ, করছে অনেকে, যারা প্রচার করছে এগুলি। আচ্ছা দেখেন, আর তারপরে আবার কতগুলি জিনিস হয়েছে না, এগুলি না মানে শরীরে রক্ত টকবক করে ফিরে। বলে যে শেখ মুজিব বঙ্গবন্ধু নাকি কি বলে যে ইন্ডিয়ার অনুগত ছিল। দেখেন 3 মাসের মধ্যে আর্মি ফেরত দেওয়া। রাশিয়ান আর্মি সোভিয়েত আর্মির আফগানিস্তান থেকে কতদিন পরে গেছে? একটা অকুপাইড আর্মি কতদিন, মানে যে 3 মাসের মধ্যে ফেরত পাঠাইলো গেল। ইন্দিরা গান্ধী রক্তচক্ষুকে উপেক্ষা করে ওয়াইসিতে যায় নাই, ওয়াইসি মেম্বার হয় নাই, গেছে কিনা? ইন্দিরা গান্ধী মাইন্ড করতে পারবে জেনেও ভুট্টোকে দেশ এখানে আনে নাই, আনছে কিনা? তো কই ইন্ডিয়ার দলদাস কিভাবে হলো, কিভাবে? এগুলি সব প্রোপাগান্ডা, সবই প্রোপাগান্ডা। হ্যাঁ, এবং ন্যারেটিভের যুগ এটা। দেখেন, এটা পোস্ট ট্রুথ এরা, এটা সত্য পরবর্তী যুগ। এখানে ন্যারেটিভ হচ্ছে প্রাইমারি, ট্রুথ হচ্ছে সেকেন্ডারি। ন্যারেটিভের আড়ালে ট্রুথ পড়ে যাচ্ছে, আমরা অসহায় হয়ে গেছি। গোয়েবলসের থিওরি আবার ফিরে আসলো। হ্যাঁ, ন্যারেটিভ তৈরি করো, তাহলে সেটা সত্যি বা মিথ্যা হয়ে যাবে। লজিক হ্যাজ বিকাম এ ভেরি হেল্পলেস সাবজেক্ট নাও। লজিকের কোনো মূল্য নাই এখানে, ন্যারেটিভ হল সব। শফিকুল আলম, সেই জায়গাটায় আপনি যদি মাহবুব কামালের কোনো প্রশ্নের উত্তর দিতে চান? না, কিছু আমি বলবো যে প্রফেসর ইউনূস খুবই জাতির খুব ক্রাইসিস সময় উনি দায়িত্ব নিয়েছিলেন, এবং উনি খুব, আমি বলবো যে যথেষ্ট ব্রিলিয়ান্টলি উনি চালিয়েছেন দেশকে। দেশে কিছু ছিল না, একদম কঙ্কালসার ছিল। সেই জায়গায় দেশকে উনি একটা ভালো জায়গায় নিয়ে গেছেন, এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, খুব ভালো একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দরকার ছিল, উনি এটা করেছেন। এই যে বিচারের দরকার ছিল, উনি বিচারটা করেছেন। দেশের স্ট্যাবিলিটি ছিল। আর যারা এই যে মবের কথা বলে, আমরা জানি তারা কারা এই কথাগুলো বলে, আমরা এদের মুখস্থ, কারা কারা এইটা নিয়ে বলে। আপনি টোটাল যদি, আমি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট, আপনি যদি দেখেন বাংলাদেশে অন অ্যান এভারেজ 1972 থেকে এই পর্যন্ত অন অ্যান এভারেজ প্রতিদিন 10টা করে খুন হয়।
আপনি যে দেখবেন আমাদের সময় 10 কি 11টা হয়েছে, বেশি হয়নি, এভারেজ ছিল, এই তো এভারেজই ছিল। আচ্ছা। হ্যাঁ, তো আপনি এখন যদি বলেন যে না আমি ল অ্যান্ড অর্ডার এত খারাপ হয়ে গেছে, আপনি ল অ্যান্ড অর্ডার খারাপ ব্রাজিলে যায় দেখেন, পার ডে 108টা করে খুন হয়। হ্যাঁ, তো এইগুলো মানে এগুলো করে আপনি নেটিভি। আর যারা আমি হিউম্যান রাইটস গ্রুপে আমরা দেখেছি, তারা সাধারণ পলিটিক্যাল ক্ল্যাশকেও তারা মব হিসেবে চালিয়ে দিয়েছে। এখন এটা ওরা করতে পারে না, এখন করে না। এবং আপনি হাইকোর্টের ওইখানে যে তারা প্রোটেস্ট করছে ফর দি রিমুভাল অফ দি সুপ্রিম কোর্ট জাজেস, সেটাকেও মব বলছে। এটা তো তার লেজিটিমেট ডিমান্ড, সে করতেই পারে যে না এরা হাসিনার দোসর ছিল, হাসিনার অটোক্রেসিকে তারা বৈধতা দিয়েছিল, তো সে এটা বলতে পারে না যে আমি এটা আপনি কিভাবে মব বলবেন? আপনি তো একবার নিজেই বলেছিলেন মবকে প্রেসার গ্রুপ, প্রেসার গ্রুপের অবশ্যই। একটি আন্দোলন। না অবশ্যই, আপনি ওরা যেই লোকগুলো আপনি করছে, আমি বলছি যে আপনি তারা তো একটা প্রেশারকে একটা প্রেশার তৈরি করতে চাচ্ছে। যারা এসছিল, এটা আসছিল হলো প্রথম আলোর সামনে যেই প্রথম যেটা ওরা প্রোটেস্ট করেছিল সেটাকে সামনে নিয়ে এটা বলা যে তারা যারা এই যে ডিমান্ডগুলো করছে তারা তো একটা প্রেশার তৈরি করছে। আমি একটু বলি, ঠিক না? শহীদ ভাই, এটার মধ্যে খারাপ কি বলেছে? প্রেশার গ্রুপ ডিনোট সামথিং ডিফারেন্ট। পলিটিক্যাল সায়েন্সে প্রেশার গ্রুপ হচ্ছে অ্যান অর্গানাইজড এন্টিটি দ্যাট ইনফ্লুয়েন্সেস গভর্নমেন্ট টু চেঞ্জ ডিসিশন অর পলিসিস, এবং উইদাউট এনি ফিজিক্যাল ফোর্স। হ্যাঁ, এখানে কোনো কোয়ার্সিভ ব্যাপার নাই, বল প্রয়োগের কোনো ব্যাপার না। এইটা কথা দিয়ে পরামর্শ দেয়, কাউন্সিলিং এটা একটা। কিন্তু যেটা হয়েছে বল প্রয়োগ তো করা হয়েছে সব জায়গায়। যখনই এটা বল প্রয়োগ করা হবে তখন সে প্রোটেস্ট করছে, আপনি বল প্রয়োগটা কি দেখছেন? হ্যাঁ, বল প্রয়োগ করে না, অনেক প্রোটেস্ট করতে গিয়ে যখন হামলা করলো, যখন আপনি কোথাও হামলা আগুন করলে লাগিয়ে বলেন যে দিল, তখন ভায়োলেন্সের কথা বলেন। না। কিন্তু আপনি যে কোনো লেজিটিমেট ডিমান্ড যদি করে, আমি যদি আজকে শাহবাগে যাই, যে আমি একটা লেজিটিমেট ডিমান্ড তৈরি করার জন্য আমি একটা প্রেশার তৈরি করি, আপনি প্রোটেস্ট করে, তাহলে আপনি এটা কি বলবেন? সে তো প্রেশার তৈরি করছে, তো গভর্নমেন্টের উপরে তো তার একটা প্রেশার। আমাদের সময় 2200 এরকম প্রোটেস্ট হয়েছে, তাদের সবারই তো একটা প্রেশার ছিল যে আমার জন্য এটা করেন, আমার জন্য এটা করেন, আমি ফ্রিল্যান্সিং এর জন্য আমাকে এত টাকা দেন, আমার এই কাজ করব, আমার এইটার জন্য দেন। প্রেশার গ্রুপের টার্গেট হচ্ছে সরকার। প্রেশার গ্রুপ সরকারকে দাবি করতে পারে, দাবি করে যে আপনাকে এটা কোনো করতে হবে, প্রতিষ্ঠান এটা বা করতে হবে। ব্যক্তির উপরে নয়। যে কোনো আপনি ব্রডার সেন্সে যে কোনো পলিটিক্যাল পার্টিরেও আপনি প্রেশার করুন, কিন্তু সে তো একটা প্রেশার তৈরি করছে। না, জি, আচ্ছা, আমরা মনে হয় আলোচনাটা আরেকটু সামনে নিতে পারলে ভালো হতো, আমাদের সময়